সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, শেষ পরিণতি মৃত্যুদণ্ড। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরল বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব খেলা শুরু করে দিলেন হাসিনা, আওয়ামী লীগকে বাঁচাবে বিএনপি নেতারাই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও যাবে দেব ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি, চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনার রাষ্ট্রপতি চুপ্পুকে রক্ষা করছে বিএনপি, আওয়ামী লীগকে নিয়ে বড় সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার বিচার করতে পারবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব প্রথম দিনেই ফ্যামিলি কার্ড পাচ্ছেন পোতেঙ্গার একটি ওয়ার্ডের বাসিন্দারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের আইনজীবী মহলের মতে পূর্বতন সরকার প্রধান ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। তাদের মতে এটা ট্রিজন, অর্থাৎ ইউনূস দেশের সঙ্গে, দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। বাংলাদেশে দণ্ডবিধির ১২১ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড বা কারাদণ্ড। এখন প্রশ্ন, ইউনূসের বিচার কবে হবে? এই প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মহসিন রশিদ বলেছেন, পূর্বতন সরকার প্রধানের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বিএনপি সরকার আইনি পদক্ষেপ না করলে তিনি নিজেই এই ব্যাপারে আইনি পদক্ষেপ করবেন। এদিকে তারেক রহমান তাকে রাষ্ট্রপতি করতে পারেন বলে খবর। তবে জনগণের চাপ ও আইনি প্রক্রিয়ার কারণেই তারেক রহমান তাকে রাষ্ট্রপতি পদে নিয়োগ করতে পারছেন না। কোনোভাবেই এই মামলা এড়ানো সম্ভব নয়, বরং অবৈধ চুক্তি, রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ, মব লেলিয়ে দিয়ে হত্যাকাণ্ড এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি শক্তির সঙ্গে কর্মমর্দন, একসঙ্গে এতগুলি অভিযোগ রয়েছে পূর্বতন সরকার প্রধানের বিরুদ্ধে। বলা হচ্ছে মামলা একদিন হবে। সেই মামলা সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ করুন বা অন্য কেউ। বাংলাদেশের রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার হয়েছে এবং আদালতে শাস্তি কার্যকর করাও হয়েছে। ইউনূসের ক্ষেত্রেও রাষ্ট্রদ্রোহের মামলা অপরিহার্য। তিনি দেশের সাংবিধানিক ব্যবস্থার উপর আঘাত করেছেন। এটা আইনগত প্রয়োজনে নয়, বরং ন্যায় বিচারের দাবি উঠেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের এক জায়গায় তিনি বলেছেন, তার সবকিছু এখনও বলা হয়নি। তার অর্থ তিনি আরও বহু বিষয়ে মুখ খোলেননি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, রাষ্ট্রপতি আগামী দিনে আরও বড় ধরনের বোমা ফাটাবেন। তার কাছে আরও গুরুতর অপরাধের তথ্য রয়েছে, যা প্রকাশ পেলে ইউনূসের অপরাধের একটা সার্বিক বা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। বাংলাদেশের আইনজীবী মহল মনে করছে, রাষ্ট্রপতি যেটুকু বলেছেন তার উপর ভিত্তি করেই ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা যায়। মৃত্যুদণ্ডযোগ্য এই অপরাধের বিচার অবশ্যই হবে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে গত ১.৫ বছরে যে অরাজকতা, সংবিধান লঙ্ঘন, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর নগ্ন হস্তক্ষেপের যে ঘটনা ঘটেছে, তা বিরলতমর মধ্যে বিরলতম। এটা কোনো সাধারণ রাজনৈতিক বিচ্যুতি নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকে ইউনূস রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে যে আচরণ করেছেন, সংবিধানকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, সেটা শুধুমাত্র নিছক ধৃষ্টতা নয়। আইনের চোখে সেটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা, রাষ্ট্রদ্রোহিতার শামিল। মবকে লেলিয়ে দিয়ে ইউনূস রাষ্ট্রপতি হত্যাও করতে চেয়েছিলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেওয়া সাক্ষাৎকারে সেটা স্পষ্ট। ২২ অক্টোবরের রাতকে তিনি তার জীবনের বিভীষিকাময় বলে উল্লেখ করেন। একটি ঘটনা তিনি সেই সাক্ষাৎকারে তুলে ধরেন। গণভবনের সামনে বিক্ষোভ প্রসঙ্গে শাহাবুদ্দিন চুপ্পু বলেন, ওই সময় একটি মেয়েকে কাঁটাতারের বেড়ায় উঠে লাফ দিতে দেখা যায়। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মেয়েটিকে মাটিতে পড়ে থাকে। ওই অবস্থায় মেয়েটি ক্যামেরাম্যানকে ছবি তোলার জন্য ডাকে। এটার উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেল করা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী রশিদের বিবৃতি একান্তই ব্যক্তিগত অভিমত নয়,
এটা এক কথায় রাষ্ট্রের অভিমত। তিনি স্পষ্ট বলেছেন, ড মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড শুধুমাত্র সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই একমাত্র সাংবিধানিক প্রধান। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ ব্যবহার করা হয়নি। তার সঙ্গে যোগাযোগ পর্যন্ত রাখেননি পূর্বতন সরকার প্রধান। রাষ্ট্রপতিকে অন্ধকারে রেখে তিনি একের পর এক অসাংবিধানিক পদক্ষেপ করেছেন। রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি। বিশিষ্ট এই আইনজীবীর দাবি, রাষ্ট্রপতিকে ভয়ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছিল। রাষ্ট্রপতিকে সরকারি নথিতে সই করতে বাধ্য করা হয়েছে। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা, সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটা শুধুমাত্র সংবিধান লঙ্ঘন নয়, ইটস আ ট্রিজন। এদিকে বিএনপি ক্ষমতায় এসেই যা করল সেটা আসলে অনেকেই আগে থেকেই অনুমান করেছিলেন। তবু চোখের সামনে দেখলে একটা ধাক্কা লাগে বইকি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজকে মিডিয়াকে জানিয়ে দিলেন 1000-এর বেশি মামলা প্রত্যাহার করা হচ্ছে। ভাষ্যটা হলো এই যে, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদের ওপর রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছিল, সেগুলো তুলে নেওয়া হচ্ছে। শুনতে খুবই মানবিক, খুবই ন্যায়সঙ্গত। কিন্তু আসল কথাটা এখানে আড়ালেই থেকে গেল। যারা এই মামলার আসামি, তাদের বড় একটা অংশ রাস্তায় দাঁড়িয়ে পেট্রোল বোমা ছুঁড়েছে চলন্ত বাসে, আগুনে পুড়িয়ে মেরেছে সাধারণ মানুষকে, যারা শুধু নিজের কাজে যাচ্ছিল। কেউ রিকশা চালক, কেউ দিনমজুর, কেউ বা স্রেফ বাড়ি ফিরছিল। তাদের অপরাধ ছিল একটাই, তারা ভুল সময়ে ভুল জায়গায় ছিল। আর সেই বোমা যারা ছুঁড়েছে, আজকে তারা রাজনৈতিক নির্যাতনের শিকার বলে পরিচিত হচ্ছে। আওয়ামী লীগ সরকার এই ধরনের সহিংসতার বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছিল, সেটাকে এতদিন বিরোধীরা দমন পীড়ন বলে চিৎকার করেছে। কিন্তু রাষ্ট্র যখন নিজের নাগরিকদের বাঁচাতে এগিয়ে আসে, তখন সেটা দমন পীড়ন হয় না। আগুনে পোড়া মানুষের পরিবারের কাছে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যেত। এখন প্রশ্নটা হলো, তারেক রহমান ঠিক কোন নৈতিক অবস্থান থেকে এই সিদ্ধান্ত নিচ্ছেন? লন্ডনে বসে দলের ফরমান জারি করতে থাকা একজন মানুষ, যার বিরুদ্ধে দেশের আদালতে দুর্নীতির মামলা আছে, যিনি বছরের পর বছর দেশে না ফিরে বিদেশ থেকে দল পরিচালনা করেছেন, তিনি এখন প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে জাহির করছেন। সংসদ এখনও বসেনি, শপথ হয়নি, কিন্তু সচিবালয়ে বৈঠক হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে আলোচনা করে বেরিয়ে মিডিয়াকে ব্রিফিং দিচ্ছেন। বিএনপির জন্মটাই ছিল ভিন্ন রকম। জিয়াউর রহমান সেনা ছাউনিতে বসে একটা দল তৈরি করেছিলেন, মানুষের ভোট বা সম্মতির ধার না ধরে। সেই ধারাবাহিকতাতেই এই দলটা বারবার ক্ষমতায় এসেছে বিতর্কিত পথে, আর ক্ষমতায় গিয়ে প্রথম কাজ করেছে নিজেদের লোকজনকে আইনের উপরে তুলে রাখার ব্যবস্থা করতে। যে 1006টি মামলা তুলে নেওয়া হচ্ছে, সেগুলোর প্রতিটির পেছনে একটা করে ঘটনা আছে, ভুক্তভোগী আছে, সাক্ষী আছে। কিন্তু এখন সেসব কিছুর আর দাম নেই, কারণ আসামিরা সঠিক দলের লোক। এটাই বাংলাদেশের রাজনীতির সেই চিরচেনা ছবি, যেখানে বিচারের দাড়িপাল্লাটা সবসময় একটু হেলে থাকে ক্ষমতাসীনের দিকে। মানুষ 2014 বা 2015 সালের সেই ভয়াবহ অবরোধ আর হরতালের দিনগুলো ভুলে যায়নি। বাসে আগুন, ট্রেনে আগুন, ট্রাকে আগুন, এবং সেই আগুনে মানুষ। সেটাকে এখন রাজনৈতিক আন্দোলন বলে পার পাইয়ে দেওয়াটা শুধু নির্লজ্জতা না, এটা আসলে ওই নিহতদের স্মৃতির প্রতি সরাসরি অবমাননা। এদিকে গত 17 বছরে বিএনপির নাম নিশানা পর্যন্ত মুছে যাওয়ার উপক্রম হয়েছিল। পল্টনে দলের কার্যালয়ের সামনে চেয়ার পেতে বসে থাকা রুহুল কবির রিজভী কিংবা মির্জা ফখরুলরা পড়েছিলেন যেন মাটি কামড়ে। যে কণ্ঠ একাই আওয়ামী লীগকে ধসিয়ে দিত বারবার, গণমাধ্যমে বিএনপির কথা বলে বলে দলটার নাম জনমনে জারি রাখত, সেই নামটি হল রুমিন ফারহানা। কিন্তু পরে দেখা গেল কোনো এক রহস্যজনক কারণে দলে এখন তিনি ব্রাত্য। এখন সোশ্যাল মিডিয়া ছয়লাভ। আওয়ামী লীগে তিনি যোগ দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আসলেই কি ঘটনা সত্য, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ঘটনা? রুমিন ফারহানার বাবা অলি আহাদ প্রখ্যাত রাজনীতিবিদ, তিনি আবার ভাষা সৈনিক, বাংলাদেশ সরকারের স্বাধীনতা দিবসে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আত্মপ্রকাশ তার হাত ধরে। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং আওয়ামী মুসলিম লীগ অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 52 ভাষা আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলের জন্য ঘাম ঝরিয়েছেন। শেষে দলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে তিনি নিজেকে গুটিয়ে নেন। পরবর্তীতে তিনি মতাদর্শগত কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান, নিজের রাজনৈতিক পথ বেছে নেন। রুমিন ফারহানা তাই করলেন সেদিন। বাবার মতো তিনি তার পথ বেছে নিলেন।
গত ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন শহীদ মিনারে গিয়েছিলেন রুমিন ফারহানা। তাকে শ্রদ্ধার্পণ করতে দেওয়া হয়নি। অভিযোগ উঠেছে তার পুরনো দলের বিপক্ষেই। যে দলের জন্য একসময় জান লড়িয়ে দিয়েছিলেন, সেই বিএনপির তরফে তাকে প্রবল বাধা দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের মবের দিন শেষ, এই কথা কি শুধুই কথার কথা? ওই ঘটনায় রুমিন ফারহানা যে কষ্ট পেয়েছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন ভাষা সৈনিকের কন্যা। তবে গত কয়েক মাস ধরেই রুমিন কিন্তু নানাভাবে কষ্ট আর আঘাত পেয়ে এসেছেন। রুমিন তার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। নির্বাচনে যাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন তার জন্য বিএনপির থেকে প্রবলভাবে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। এত বাধার পরেও কিন্তু তাকে কেউ প্রতিহত করতে পারেনি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিনের প্রতীক ছিল হাঁস। সোশ্যাল মিডিয়ায় এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলতে। খুলনা থেকে রাজশাহী বিদেশ বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ, কিংবা আওয়ামী লীগ এখন মজলুম, তাদের পাশে থাকাই সমীচীন, ইত্যাদি বলে কেমন যেন এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনমানুষে। প্রশ্নটি হল, রুমিন ফারহানা কি তবে আওয়ামী লীগে যোগ দিতে পারেন? এদিকে অন্তর্বর্তী সরকারের সময় দেশে দুর্নীতি ও চাঁদাবাজি ভয়াবহভাবে বেড়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। সোমবার ২৩ ফেব্রুয়ারি মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ড ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের সময় দেশজুড়ে দুর্নীতি ও চাঁদাবাজির মহোৎসব চলছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে চাঁদাবাজি বন্ধ হওয়া তো দূরের কথা, বরং ২০ থেকে ৫০% পর্যন্ত বেড়েছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ উল্লেখ করেন যে ২০২৪ সালের আগস্টের পরিবর্তনের পরও দেশে আগের মতোই দুর্নীতি চলছে এবং এটি একদিনের জন্য বন্ধ হয়নি, বরং কিছু ক্ষেত্রে আরও বেড়েছে। তিনি সরাসরি অভিযোগ করেন যে পুলিশ, প্রশাসন ও রাজস্ব কর্মকর্তা সহ অনেকেই এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। যারা চাঁদা নিতে আসে তারা নিজেদের সরকারি দলের লোক বলে পরিচয় দেয়। অফিসে, রাস্তায়, এমনকি কারখানায় ঢুকতেও ব্যবসায়ীদের এখন চাঁদা দিতে হচ্ছে। তাসকিন আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না হলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে চলে যেতে বাধ্য হবেন। তিনি আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি আমাদের রক্তে মিশে গেছে এবং এটি বন্ধ না হলে অর্থনীতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলি এবং ময়মনসিংহের ত্রিশালে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনা তুলে ধরে তিনি বলেন, জনগণ ও ব্যবসায়ী সমাজ এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় তিনি বর্তমান সরকারের কাছ থেকে অত্যন্ত কড়া বার্তা এবং কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন। বিশ্লেষকরা বলছেন, ডিসিসিআই সভাপতির এই অভিযোগ অত্যন্ত উদ্বেগের। যদি ২০ থেকে ৫০% পর্যন্ত চাঁদাবাজি বেড়ে যায় তবে উৎপাদন খরচ বাড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ ভোক্তার ওপর। দ্রব্যমূল্য আরও আকাশচুম্বী হবে, যা এবারের রমজানেই চোখে পড়ছেন। বর্তমান সরকারের উচিত ড ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় আনা ও তাদের শাস্তি নিশ্চিত করা। মন চলতে থাকলে বিনিয়োগকারীরা আস্থা হারাবেন, যা দেশের ভঙ্গুর অর্থনীতিকে আরও সংকটে ফেলবে। এদিকে চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মুজিবুর রহমান ৫০। তিনি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আঞ্জু পিতার বাড়ির মৃত আব্দুর মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের কর্মী এবং রাউজানের নবনির্বাচিত এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। বুধবার সন্ধ্যা ৬:৩০টার দিকে অলিমিয়াহাট বাজারের মফিজ সৌদাগরের ফলের দোকানের ভেতরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের আগে মুজিবুর রহমান অলিমিয়াহাট বাজারে একটি ফলের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তবে হামলাকারীরা কারা এবং কিভাবে ঘটনাস্থলে আসে সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, ইফতারের আগে বাসা থেকে বের হয়েছিল। পরে শুনতে পাই দুর্বৃত্তরা তাকে ৩টি গুলি করেছে। হাসপাতালে এসে জানতে পারি তিনি আর বেঁচে নেই। নিহতের বড় ভাই আব্দুল আজিজ জানান, ইফতারের আগে একটি চায়ের দোকানে কিছু যুবকের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়েছিল বলে তারা জানতে পেরেছেন। ধারণা করা হচ্ছে সেই ঘটনার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শরীরে ৩টি গুলি লেগেছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহত মুজিবুর রহমান ২ সন্তানের জনক। বড় ছেলে মানসিক সমস্যায় ভুগছেন এবং ছোট ছেলে প্রবাসে রয়েছেন। পেশাগতভাবে তেমন কিছু না করলেও তিনি বিয়ের ঘটকালির কাজ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এদিকে অবৈধভাবে ক্ষমতা নেওয়ার পর দেশের মানুষের পাশাপাশি রাষ্ট্রপতির বাকস্বাধীনতা হরণ করেছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, একবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে জেতার পর পুরো কমিটির সদস্যরা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন। আমি সাংবাদিক বান্ধব মানুষ হিসেবে তাদের সঙ্গে দেখা করি। খুবই সাধারণ একটা সাক্ষাৎ ছিল। আমাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল, তারপর ফটো সেশন হয়। ওই ঘটনা পরদিন কয়েকটি পত্রিকায় প্রকাশ হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং তা স্বাভাবিকভাবে নেয়নি। জোর করে ওনারা খুঁজতে থাকল যে বঙ্গভবনের প্রেস উইংয়ের কে এই কাজটা করেছে। আসলে প্রেস উইংয়ের কেউ তো এই কাজ করেনি। আমি নিজেই সাংবাদিকদের চিঠি পেয়ে তাদের আসতে বলেছিলাম, কিন্তু তারা অত্যন্ত নির্লজ্জভাবে 3টা মানুষকে এখান থেকে অপসারণ করে নিয়ে গেল। প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি 3 জনকেই নিয়ে গেল। পুরো উইংটাই প্রত্যাহার করে নিয়ে গেল। রাষ্ট্রপতির এই বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষক ও সংবিধান বিশেষজ্ঞরা বিষয়টিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন। তারা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তার প্রেস উইং বা কর্মকর্তাদের ওপর প্রধান উপদেষ্টার কার্যালয়ের এমন খবরদারি রাষ্ট্রপতির পদের অবমাননার শামিল। বিশ্লেষকদের মতে, প্রেস উইংয়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতিকে জনবিচ্ছিন্ন করা এবং তার কণ্ঠরোধ করা। এটি মূলত রাষ্ট্রপতির বাকস্বাধীনতা হরণের একটি কৌশল। অন্যান্য পর্যবেক্ষকদের মতে, যদি রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদাধিকারীর সাধারণ একটি সাক্ষাৎ নিয়ে এমন পদক্ষেপ নেওয়া হয়, তবে তা দেশে একনায়কতন্ত্রের নতুন রূপ হিসেবে প্রতিফলিত হয়। এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী ভারতে মুচলেকা দিয়ে দেশে প্রবেশ করেছেন। ম্যানেজ ভোটের স্বরাষ্ট্রমন্ত্রী শিলংয়ে ট্রেনিং নিয়ে দেশে এসেছেন। আর তাই ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করতে পারবে না, কারণ পিলখানা গণহত্যার পেছনে ভারত এবং আওয়ামী নীল নকশা দায়ী। বুধবার 25 ফেব্রুয়ারি সকাল 11টায় পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে শহীদ সেনা দিবস উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান আরও বলেন, জাগপা 2009 সাল থেকে দাবি করে আসছে পিলখানা গণহত্যা ভারত ও আওয়ামী লীগের নীল নকশা। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের রিপোর্টের মাধ্যমে তাই প্রমাণ হয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস, অন্তর্বর্তীকালীন সরকার রিপোর্ট দিলেও বিচার কার্য শুরু করতে পারেনি। ম্যানেজ ভোটের সরকার বিএনপিও পারবে না। ফেসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও সকল গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। মজলুম জনগণের সরকার গঠন করতে হবে। জাগপা প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মোহাম্মদ হাসমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস.এম. জিয়াউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকি এবং যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, দেশের 14টি জেলার 14টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের পোতেঙ্গার একটি ওয়ার্ডে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে। বুধবার 26 ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জেলা প্রশাসক বলেন, নির্বাচিত ওয়ার্ড নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাকে ডেকে আলোচনা করেছি, যাতে একটি নির্ভুল ও বাস্তবসম্মত তালিকা প্রস্তুত করা যায়। যারা প্রকৃত দাবিদার, বিশেষ করে অসহায় নারীরা, তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হন, সেদিকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। তিনি আরও বলেন, রাজনৈতিক দল মত নির্বিশেষে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে। একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়নে আমরা বদ্ধপরিকর এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, সারা দেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল ফ্যামিলি কার্ড বিতরণ, যা ইতোমধ্যে সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি জানান, বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে 50 লাখ অতি দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি নির্ধারিত কমিটি কাজ করবে। তবে আমরা শুধু ওই কমিটির উপর নির্ভর করব না। সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে কিভাবে এই নীতিমালা আরও নির্ভুল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। মনিটরিংয়ের বিষয়ে তিনি বলেন, ধাপে ধাপে প্রতিটি কার্যক্রম তদারকি করা হবে, যাতে কোনো ভুল তথ্য অন্তর্ভুক্ত না হয় এবং কোনো অসহায় নারী বাদ না পড়েন। প্রত্যেক যোগ্য নারীর ফ্যামিলি কার্ড পাওয়ার অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এ বিষয়ে আজ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একটি ভার্চুয়াল সভা রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন সেখানে আমরা আরও সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার আশা করছেন।